ছাত্ররা এটি ইন্টিগ্রেশন বা সমাকলনের উপর আমার প্রথম ভিডিও। এর লেখাই আছে সেখানে অনির্দিষ্ট সমাকল 1। তো আমি আজকের থেকে টানা 1 সপ্তাহের মতো সমাকলনের উপর প্রচুর ভিডিও আপলোড করব। আর আমি তোমাদের অ্যাসিওরেন্স দিচ্ছি যে 1 সপ্তাহের মধ্যে সমস্ত ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। তোমরা শুধু 1 সপ্তাহ আমার সাথে থাকো, তোমাদের ইন্টিগ্রেশন নিয়ে আশা করি আর কোনো প্রবলেম হবে না। দেখো, এটা প্রথম চ্যাপ্টার অনির্দিষ্ট সমাকল। অনির্দিষ্ট সমাকল এটা ফার্স্ট ভিডিও। এখানে আমি পড়াবো অবকলনের বিপরীত প্রক্রিয়া হিসেবে সমাকলন। সমাকলনের ধ্রুবক বলতে কি বোঝায়, সমাকলনের সাধারণ নিয়মাবলী, মৌলিক সমাকলসমূহ এবং কয়েকটি উদাহরণ থাকবে সাথে। তো দেখো, সবার প্রথমে অবকলনের বিপরীত প্রক্রিয়া হিসেবে সমাকলন। অবকলন সম্পর্কে আমরা জানি সবাই, ডেরিভেটিভ সম্পর্কে আমরা সবাই জানি। এবার এখানে কি বলেছে, সমাকলন হচ্ছে অবকলনের বিপরীত প্রক্রিয়া, এভাবে ট্রিট করা হয়েছে। অবকলনের বিপরীত প্রক্রিয়া হিসেবে সমাকলন মানে ইন্টিগ্রেশন অ্যাজ অ্যান্টি ডেরিভেটিভ। ওকে, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের কনসেপ্ট টোটালি অন্য। ইন্টিগ্রেশন হচ্ছে যোগফলের মানে অসীম সংখ্যক সংখ্যার যোগফলের আকারে ইন্টিগ্রেশন আসে। সেই ব্যাপারটাই পরে আসবো, যখন নির্দিষ্ট সমাকল পড়াবো তখন সেখানে আসবো। আপাতত এখানে দেখো অবকলনের বিপরীত প্রক্রিয়া হিসেবেই আমরা সমাকলনকে শিখবো। দেখো, মনে করো y = fx হচ্ছে x এর একটা অপেক্ষক। এবার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, dy dx f প্রাইম x। এই f প্রাইম x এর নাম দিলাম আমি fx। ওকে, তাহলে fx একটা ফাংশন ছিল, তাকে ডেরিভেটিভ করা হয়েছে x এর সাপেক্ষে, আমরা পেয়েছি কি fx। তাহলে এখান থেকে dy কত হবে, নিশ্চয়ই fx dx, যেখানে dy কে বলা হবে y এর ডিফারেনশিয়াল এবং fx dx এটাকে fx এর ডিফারেনশিয়াল বলা হয়। fx মানে f প্রাইম x, ক্যাপিটাল F প্রাইম x dx বা স্মল fx dx আকারে দেওয়া আছে। dy হচ্ছে y এর ডিফারেনশিয়াল এবং fx dx কার ডিফারেনশিয়াল হবে, এই যে fx এর ডিফারেনশিয়াল। এবার কি করা হয়েছে, y = fx থেকে আমি কোথায় নিয়ে আসছি, dy = fx dx। কি প্রক্রিয়ার সাহায্যে, অবকলন প্রক্রিয়ার সাহায্যে ডেরিভেটিভ করে আমরা নিয়ে আসছি। তাহলে এবার যদি এর বিপরীত একটা প্রক্রিয়া আমি কল্পনা করি, সেই প্রক্রিয়ায় কি পাবো, dy = fx dx থেকে নিশ্চয়ই y = fx পাবো। এটা ডেরিভেটিভ। এবার ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া যদি এখানে করা হয় তাহলে কি হবে, এখান থেকে আমরা এখানে এসেছিলাম, তাহলে নিশ্চয়ই এখান থেকে এখানে যাবো, তাহলে সেটাকে কি লিখবো, y = ইন্টিগ্রেশন fx dx। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সিম্বল, y = fx dx, অর্থাৎ যে প্রক্রিয়ার, আর এখানে আমরা নাম দেবো কি fx। তাহলে y = fx dx কত হবে, fx। অর্থাৎ fx এর ডেরিভেটিভ যদি স্মল fx হয় তাহলে স্মল fx এর ইন্টিগ্রেশন হবে ক্যাপিটাল fx। কয়েকটা উদাহরণ দিয়ে আরো আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। দেখো, যদি এরকম হয়, ধরে নাও y হচ্ছে sin x, y কত sin x, তাহলে dy dx কত হবে, আমরা জানি sin x এর ডেরিভেটিভ হচ্ছে কত, cos x, অর্থাৎ dy কত cos x dx। তাহলে ডেরিভেটিভ করার পর আমরা কিন্তু এই রিলেশনে চলে আসলাম, dy cos x dx, y এর ডিফারেনশিয়াল সমান এই sin x এর ডিফারেনশিয়াল হচ্ছে cos x dx। তাহলে y কত হবে, নিশ্চয়ই এর মধ্যে ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া করতে হবে, অর্থাৎ তাকে আমরা ইন্টিগ্রেশন cos x dx নাম দেবো। ইন্টিগ্রেশনের চিহ্ন হচ্ছে এটা। এটা অ্যাকচুয়ালি s কে যদি টেনে দেওয়া হয় তাহলে এরকম আকার আসবে, মানে ইলংগেটেড ফর্ম অফ s বলা হয় একে। তাহলে y ইন্টিগ্রেশন cos x dx এবং ইন্টিগ্রেশন cos x dx এর জায়গায় কি লিখবো, sin x লিখবো। অর্থাৎ আমরা কি জানলাম, এখানে ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের একটা বিপরীত প্রক্রিয়া। এবার একটা প্রশ্ন রয়েছে এখানে, দেখো আমরা দেখলাম sin x এর ডেরিভেটিভ cos x হয়। ওকে, sin x যে ফাংশন তার ডেরিভেটিভ কত হয়, cos x হয়। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ইন্টিগ্রেশন cos x dx sin x, ইন্টিগ্রেশন cos x dx sin x। আবার ddx of sin x প্লাস c, যে কোনো একটা sin x প্লাস একটা পার্টিকুলার সংখ্যা নিয়ে গিয়ে sin x প্লাস 9, সেটা কি হবে, সেটাও তো cos x হয়। ddx of sin x প্লাস 9 অবভিয়াসলি cos x হয়। তাহলে cos x এর ইন্টিগ্রেশন কি হবে, cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস 9, তাই তো হবে। sin x এর ডেরিভেটিভ যদি cos x হয় তাহলে cos x এর ইন্টিগ্রেশন sin x হবে, যেহেতু আমরা বলেছি যে ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া। আবার sin x প্লাস 9 এর ডেরিভেটিভ যদি cos x হয় তাহলে cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস 9 হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে কি cos x এর ইন্টিগ্রেশন sin x হচ্ছে, আবার cos x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে, sin x প্লাস 9 হচ্ছে। আবার ddx of sin x প্লাস k নিলাম, সেটা কি হবে, cos x হবে, k যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইন্টিগ্রেশন cos x dx আবার sin x প্লাস কি হচ্ছে। তাহলে cos x dx এর ইন্টিগ্রেশন আমরা কি লিখবো, cos x dx এর ইন্টিগ্রেশন কখনো হচ্ছে sin x হচ্ছে, মানে cos x এর ইন্টিগ্রেশন কখনো sin x প্লাস 9 হচ্ছে, কখনো sin x প্লাস k হচ্ছে। তো ইন্টিগ্রেশন cos x dx আমরা কি লিখবো, ইন্টিগ্রেশন cos x dx আমরা লিখবো কি sin x প্লাস c, যেখানে c একটা অনির্দিষ্ট ধ্রুবক, c এর কোনো নির্দিষ্ট মান নেই। c যদি 1 হয় তবুও চলবে, 2 হলেও চলবে, 3 হলেও চলবে, কারণ c এর মান যাই হোক না কেন sin x প্লাস c এর ডেরিভেটিভ cos x হবে। সো cos x এর ইন্টিগ্রেশন হবে sin x প্লাস c, যেখানে c একটা কি অনির্দিষ্ট ধ্রুবক, c হচ্ছে কি অনির্দিষ্ট ধ্রুবক এবং একেই বলা হয় সমাকল ধ্রুবক, এই যে বা সমাকলনের ধ্রুবক। ওকে, তাহলে c হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক, তোমরা চাইলে সমাকলনের ধ্রুবকও লিখতে পারো। এবার এই জন্যই এই যে সমাকল, এর নাম হয়েছে অনির্দিষ্ট সমাকল। কেন, কারণ cos x এর যে সমাকলন করা হচ্ছে, cos x এর সমাকল করা হচ্ছে তার কি
আমার কোনো নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে না, সাইন এক্সও হচ্ছে আবার সাইন এক্স প্লাস 9ও হচ্ছে, সাইন এক্স প্লাস কে হচ্ছে, যেহেতু কোনো নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে না তাই এই ধরনের সমাকলকে বলা হয় অনির্দিষ্ট সমাকল। এবং এখানে সি কে কি ধরা হয়, একটা অনির্দিষ্ট ধ্রুবক, মানে এই সিটাই অনির্দিষ্ট, বাকিটুকু কিন্তু সব ক্ষেত্রেই মানে সাইন এক্স কিন্তু সব জায়গাতেই আছে, শুধু সিটাই এখানে অনির্দিষ্ট রয়েছে। তাহলে কি শিখলাম আমরা, অবকলনের বিপরীত প্রক্রিয়া হিসাবে সমাকলন আর সমাকলনের ধ্রুবক, এটা আমরা জানতে পারলাম। নেক্সট কি বলছে এখানে, সমাকলনের সাধারণ নিয়মাবলী, সমাকলনের কিছু নিয়মাবলী রয়েছে, যেরকম এক নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন এ এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এ ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, অর্থাৎ কনস্ট্যান্ট এ যদি একটা কনস্ট্যান্ট হয় সেই কনস্ট্যান্টটা আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি। দেখো একদমই সহজ, আমি ধরে নিলাম ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এফ এক্স, ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এফ এক্স প্লাস সি নিতে হবে, প্লাস সি। ওকে, ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এফ এক্স প্লাস সি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডিডিএক্স অফ এফ এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু স্মল এফ এক্স। এর ইন্টিগ্রেশন এটা মানে কি, এর ডেরিভেটিভ করলে আমরা স্মল এফ এক্স পাবো। আবার দেখো, আবার ডিডিএক্স অফ এ ক্যাপিটাল এফ এক্স প্লাস সি, এটা যদি করা হয় কত আসবে, ডেরিভেটিভের সময় কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এসে, তাহলে এ ডিডিএক্স অফ কত আসবে, এফ এক্স প্লাস সি। তাহলে এ ডিডিএক্স অফ এফ এক্স কত হবে, নিশ্চয়ই স্মল এফ এক্স হবে, যেহেতু ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এফ এক্স প্লাস সি। তাহলে কি হবে, এটার ডেরিভেটিভ কত হবে, স্মল এফ এক্স, সি এর জন্য 0, তাহলে এ এফ এক্স আসলো, অর্থাৎ এ এফ এক্স এর ইন্টিগ্রেশন কত আসবে এটা। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি দেয়ারফর ইন্টিগ্রেশন কত, ইন্টিগ্রেশন এ এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কত, এর ডেরিভেটিভ করে আমরা এটা পেয়েছি, তাই তো। তাহলে কত আসবে, এ এফ এক্স প্লাস সি, তার মানে এ, এবারে এফ এক্স প্লাস সি এর জায়গায় লিখবো ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। তাহলে কি আসলো, ইন্টিগ্রেশন এ এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এ ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, অর্থাৎ এই যে কনস্ট্যান্ট টার্মটা সেটা বাইরে বেরিয়ে আসলো। এরপরের যে আর একটা নিয়মাবলী আছে সেটা হলো কি, 2 নাম্বার দেখো, ইন্টিগ্রেশন এফ এক্স প্লাস ফাই এক্স, এফ এক্স প্লাস ফাই এক্স, সে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এদের যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে সেটাকে দুভাগে ভাগ করা যাবে, এফ এক্স ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন ফাই এক্স ডিএক্স। এটা আমি আর প্রমাণ করে দিলাম না, প্রমাণটা তোমাদের জন্যই রাখলাম। তাহলে কি শিখলাম, এখানে 3টা পার্ট হয়ে গেল। এবার মৌলিক সমাকল সমূহ, কিছু মৌলিক সমাকল আছে, এগুলো আমি এক এক করে লিখছি, কিছু প্রমাণ করে দিচ্ছি, কিছু তোমাদের জন্য রাখছি। দেখো এখানে কিছু মৌলিক সমাকল সমূহ নিয়ে এসেছি, প্রথম দুটো প্রমাণ করা আছে, ডেরিভেটিভ দিয়ে স্টার্ট করে তারপরে আমি এই সিদ্ধান্তে এসেছি যে এর ইন্টিগ্রেশন এটা হবে, দুটো প্রমাণ করে দেওয়া আছে, পরেগুলো জাস্ট এমনি বলা আছে, আর 10 নম্বর প্রমাণটা আমি এমনি করে দিচ্ছি, আর বাকি যে 3 থেকে 8 পর্যন্ত এই প্রমাণগুলো তোমরা নিজেরাই করবে, একদমই সহজ, তাই আমি করে দিলাম না। সবার প্রথমে দেখো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি, এটা আমরা জানি কত হবে, 1 বাই n প্লাস 1 সামনে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে n প্লাস 1, x এর পাওয়ার 1 কমে যাবে, x টু দি পাওয়ার n, তার মানে x টু দি পাওয়ার n আসলো, এর ডেরিভেটিভ কত, x টু দি পাওয়ার n, তার মানে x টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কত হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, n কিন্তু নট ইকুয়াল টু -1 হলে একমাত্র তখন এটা পসিবল, যেখানে c হচ্ছে সমাকল ধ্রুবক। এরপরে দেখো ই টু দি পাওয়ার mx বাই m প্লাস c, এর ডেরিভেটিভ হচ্ছে কি 1 বাই m বাইরে চলে আসলো, আর ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার mx, m ক্যান্সেল, তাহলে আলটিমেটলি ই টু দি পাওয়ার mx, অর্থাৎ ই টু দি পাওয়ার mx dx কত হবে, ই টু দি পাওয়ার mx বাই m প্লাস c, কারণ এর ডেরিভেটিভ করে আমরা ই টু দি পাওয়ার mx পেয়েছি। একইভাবে তোমরা সবগুলো প্রমাণ করবে নিজেরা, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx dx e to the power mx dx is equal to a to the power mx by m log a plus c, এখানে কিন্তু m not equal to 0 এবং a not equal to 1 হবে, m 0 হবে না, আর কি a 1 হবে না, কারণ log a in that case log a 0 হয়ে যাবে, আর m যদি 0 হয়ে যায় এটা কি কনস্ট্যান্ট হয়ে গেল, এখানে আর কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন থাকছে না। এরপরে দেখো sin mx dx, এটা কত হবে মাইনাস cos mx dx, মাইনাস cos mx by m plus c, এটা ডেরিভেটিভ করলে এটা আসবে, তোমরা নিজেরা চেক করে দেখতে পারো। একইভাবে ইন্টিগ্রেশন cos mx dx কত আসবে, sin mx by m plus c, এটা ডেরিভেটিভ করে দেখো এটা চলে আসবে। ইন্টিগ্রেশন sec square mx dx is equal to tan mx by m plus c, এটা ডেরিভেটিভ করলে এটা আসবে ইজিলি। একইভাবে ইন্টিগ্রেশন cosec square mx dx সমান মাইনাস cot mx by m plus c, ইন্টিগ্রেশন sec mx tan mx dx কত হবে, sec mx by m plus c, আর ইন্টিগ্রেশন কি cosec mx cot mx dx is equal to minus cosec mx by m plus c। আর আমি 10 নম্বরটা প্রমাণ এখনই করে দিচ্ছি, কি বলছি না, ইন্টিগ্রেশন 1 by x dx is equal to log of mod x plus c। দেখো এখানে কিন্তু দুটো কেস থাকতে পারে, একটা হচ্ছে কি x গ্রেটার দেন 0 আর একটা x লেস দেন 0, x কিন্তু নট ইকুয়াল টু 1, x নট ইকুয়াল টু 0, x 0 হলে তো এই ফাংশনটাই ডিফাইন্ড হতো না। এবার যখন x পজিটিভ হয় আমরা কিন্তু জানি যে মডুলাস অফ x ইজ ইকুয়াল টু x হয়, x গ্রেটার দেন 0 হলে কি হয়, mod x ইজ ইকুয়াল টু x হয়, এটা আমরা জানি। তাহলে x গ্রেটার দেন 0 যদি হয় ddx অফ log mod x plus c, কি লিখতে পারি, ddx অফ log x plus c, mod x ইজ ইকুয়াল টু x। এবার log x এর ডেরিভেটিভ আমরা জানি 1 বাই x হয়, তাহলে ddx অফ this ইজ ইকুয়াল টু যদি 1 বাই x আসে তাহলে আমরা বলতেই পারি 1 বাই x এর ইন্টিগ্রেশন হবে log
mod x প্লাস সি। একইভাবে এক্স যদি নেগেটিভ হয়, এক্স লেস দেন 0 হলে আমরা জানি mod x ইজ ইকুয়াল টু মাইনাস এক্স হয়। ওকে, তাহলে এখানে কি ddx অফ log mod x প্লাস সি কত হবে? ddx অফ log মাইনাস এক্স প্লাস সি। এবার এর ডেরিভেটিভ করবো log মাইনাস এক্স, তাহলে প্রথমে মাইনাস এক্স এর সাপেক্ষে কত হবে? 1 বাই মাইনাস এক্স, তারপরে মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস 1 হবে, আর সি এর ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে আলটিমেটলি কত আসলে মাইনাস মাইনাস প্লাস 1 বাই এক্স। অর্থাৎ এক্স যদি নেগেটিভ হয় তবুও log অফ মডুলাস এক্স প্লাস সি কত আসছে? 1 বাই এক্স আসছে। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স কত হবে? log mod x প্লাস সি। তাহলে কেস 1 এও দেখা যাচ্ছে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন log mod x প্লাস সি, কেস 2 তেও দেখা যাচ্ছে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন আসছে কত? log mod x প্লাস সি। দুটো কেসকে যদি আমরা কম্বাইন করি তাহলে লিখতে পারি ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কত? log mod x প্লাস সি, যেখানে এক্স পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। ওকে, এই পর্যন্ত কি করলাম? কয়েকটি মৌলিক সমাকলন সমূহ করলাম। এবার আমি 5-6টা অঙ্ক করে দিচ্ছি খুব তাড়াতাড়ি, তোমরা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই। দেখো 5-6টা অঙ্ক করে দিচ্ছি। দেখো 1 নম্বর অঙ্কটা, ভিডিওটা যাতে খুব বেশি লম্বা না হয় তাই আমি আগে করে রেখেছি পুরো অঙ্কটা, তারপরে বোঝাচ্ছি। কি আছে? ইন্টিগ্রেশন 1 বাই রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স স্কোয়ার ডিএক্স দেওয়া আছে এখানে। আমি কি করেছি? এটাকে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দিয়েছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু রুট এক্স ইন্টু 1 বাই রুট এক্স কেটে যাবে 2। ওকে, তারপরে এটা দিয়ে গুণ করে দিলাম। রুট এক্স বলতে কি? এক্স টু দি পাওয়ার হাফ বোঝায়, রুট এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে নিচে এক্স টু দি পাওয়ার হাফ রয়েছে, তাহলে এক্স কে এক্স টু দি পাওয়ার হাফ দিয়ে ভাগ করলে কত হবে? এক্স টু দি পাওয়ার হাফই হবে, মানে এক্স বাই এক্স টু দি পাওয়ার হাফ কত হয়? এক্স টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ এভাবে হিসাব করা হয়েছে। তাহলে একে রুট এক্স দিয়ে ভাগ করলে এক্স টু দি পাওয়ার হাফ হবে, এটা কত? এক্স টু দি পাওয়ার মাইনাস 1 রয়েছে অলরেডি, আর এটা মাইনাস হাফ, মাইনাস 1 মাইনাস হাফ কত হয়? মাইনাস 3/2, আর এখানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে, গুণটা কমপ্লিট করলাম। এবার দেখো এক্স টু দি পাওয়ার হাফ রয়েছে, এটা কোন ফর্মে রয়েছে? এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন dx, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এই ফর্মে রয়েছে। তাহলে কি হয়? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাই করা হয়েছে ওখানে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস একইভাবে x টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1, নিচে মাইনাস 3/2 প্লাস 1, এখানে 2 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 হবে, আর কি নিচেও মাইনাস হাফ প্লাস 1 রয়েছে প্লাস c, যেখানে c হচ্ছে কি সমাকল ধ্রুবক, এটা কিন্তু লিখতে লাগে প্রত্যেকটা অঙ্কেই। তাহলে এখানে হাফ প্লাস 1 কত হয়? 3/2, এটা উপরে উঠে আসলে 2/3 হয়ে যাবে, x টু দি পাওয়ার 3/2 যোগ করলাম এখানে। একইভাবে মাইনাস 2, দেখো মাইনাস 3/2 প্লাস 1 মানে মাইনাস হাফ তো নিচে, তাহলে 2টা উপরে উঠে আসবে, মাইনাস 2 এক্স টু দি পাওয়ার, এটা যোগ করলে কত হচ্ছে? মাইনাস হাফ হচ্ছে, প্লাস এখানে 2 আসবে, দেখো নিচে হাফ আসবে, সেই 2টা উপরে গুণ হয়ে আসবে 4 এক্স টু দি পাওয়ার হাফ প্লাস সি। তাহলে এটা হয়ে গেল 1 নম্বর অঙ্ক। এবার 2 নম্বর অঙ্ক দেখো, এখানে কি বলেছে? ইন্টিগ্রেশন সাইন স্কয়ার টু এক্স ডিএক্স। দেখো সাইন স্কয়ার টু এক্স কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মগুলোর মধ্যে পড়ে না, সাইন এম এক্স থাকলে আমরা করতে পারতাম, কস এম এক্স থাকলে করতে পারতাম, কিন্তু এখানে কি সাইন স্কয়ার টু এক্স ডিএক্স রয়েছে, তার মানে এটা স্ট্যান্ডার্ড ফর্মে নেই। ওকে, মৌলিক সমাকলন যেগুলো আছে তার হেল্প নিয়ে এটা করতে পারবো না। তাহলে কি করবো? আমি সাইন স্কয়ার টু এক্সকে চাইলে গুণিতক কোণের কোণানুপাত আকারে লিখতে পারি, মানে কস 4x এর আকারে কিন্তু একে লেখা যায়, যখন সামনে একটা 1/2 নেবো আর এখানে 2 দিয়ে গুণ করে দেবো, 2 সাইন স্কয়ার টু এক্স করলাম এখানে, বাইরে হাফ 2 সাইন স্কয়ার টু এক্স, তাহলে 1/2 একে লেখা যায় 1 মাইনাস কস 4x। দেখো তোমাদের হয়তো মনে আছে 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা, আমি এখানে এই আইডেন্টিটি ইউজ করেছি ত্রিকোণমিতির। তাহলে হাফ 1 মাইনাস cos 4x dx। ওকে, তাহলে হাফ 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আর cos 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 4x বাই 4। কেন? কারণ ইন্টিগ্রেশন cos mx dx আমরা জানি কি লেখা যায়? sin mx বাই m প্লাস c, এখানে এই ইন্টিগ্রেশনটাই কাজে লাগানো হয়েছে। তাহলে হাফ কি আসলে এখানে x মাইনাস sin 4x বাই 4 প্লাস c, যখনই c লিখবে তখন c এর পরিচয় দিয়ে দেবে, সিটাকে c বিং আ কনস্ট্যান্ট, বা c একটি সমাকল ধ্রুবক লিখতে পারো, c একটি অনির্দিষ্ট ধ্রুবক লিখতে পারো, যা খুশি লিখতে পারো, কিন্তু লিখবে। তাহলে x বাই 2 আসবে এখানে মাইনাস sin 4x বাই 4, আর এখানে 2 গুণ করলে sin 4x বাই 8 প্লাস c। এটা ছিল 2 নম্বর অঙ্ক। দেখো পরের অঙ্কটাও স্ট্যান্ডার্ড ফর্মে নেই, এখানে কি রয়েছে? 2 টু দি পাওয়ার 6x মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx। একে আমরা কি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসার জন্য কি করেছি? দেখো 2 টু দি পাওয়ার 6x কে লেখা যায় 2 টু দি পাওয়ার 2x তার কিউব মাইনাস 1 কিউব, এভাবে লিখলাম। এখানে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1, তাহলে উপরে a কিউব মাইনাস b কিউব, নিচে a মাইনাস b, অর্থাৎ কি আসবে আলটিমেটলি রেজাল্ট? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই যে a কিউব মাইনাস b কিউবকে a মাইনাস b দিয়ে ভাগ করলে কি হয়? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাই করেছি এখানে। 2 টু দি পাওয়ার 2x স্কয়ার কত? 2 টু দি পাওয়ার 4x প্লাস 2 টু দি পাওয়ার 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4x প্লাস 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 dx। এবার এর ইন্টিগ্রেশন কত হবে? এটা a টু দি পাওয়ার mx এর ফর্মে আছে, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx dx কি হয়? a টু দি পাওয়ার mx বাই m log a, a টু দি পাওয়ার mx বাই m log a প্লাস c। তো প্রত্যেকটার সাথে তো লিখবো না, একবার সবার শেষে c লিখে দেবো এখানে। তাহলে 2 টু দি পাওয়ার 4x, এখানে m এর জায়গায় কত রয়েছে? m এর জায়গায় রয়েছে 4, এর জায়গায় রয়েছে 2, তাহলে 2 টু দি পাওয়ার 4x বাই 4 log 2 বেস e। একইভাবে একে ইন্টিগ্রেশন করলে কত হবে? 2 টু দি পাওয়ার 2x বাই 2 log 2 বেস e। 1 এর ইন্টিগ্রেশন কত হবে? x প্লাস c, যেখানে c একটি কি কনস্ট্যান্ট, এটাও লিখে দিতে হবে। ওকে, দেখো পরের অঙ্কটা কি বলেছে? sin 7x sin 3x dx, এটাও কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নেই, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এসে করতে হবে। আমি কি করেছি সেখানে দেখো, বাইরে হাফ নিয়েছি আর এর সাথে 2 গুণ করে দিয়েছি, তাহলে আলটিমেটলি কত আসলো? 2 sin 7x sin 3x dx। এবার এটা কিসের আইডেন্টিটি? 2 sin a sin b, আমরা জানি 2 sin a sin b সমান হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, তাই তো? এটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে
কি হবে cos a মাইনাস b অর্থাৎ cos 4x মাইনাস cos a প্লাস b cos 10x dx, তাহলে হাফ cos 4x এর ইন্টিগ্রেশন হবে sin 4x/4 আর cos 10x এর ইন্টিগ্রেশন হবে sin 10x/10 প্লাস c, যেখানে c টি কনস্ট্যান্ট। তাহলে আলটিমেটলি কত আসলো, হাফ দিয়ে গুণ করে দিলে sin 4x/8 মাইনাস sin 10x/20 প্লাস c। এটা ছিল 4 নাম্বার। দেখো এটাই এই ভিডিওর লাস্ট অঙ্ক। এখানে কি বলেছে, যে বক্ররেখার xy বিন্দুতে নতি -y এবং যা 2 1 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। ওকে, দেখো কি বলেছে, বক্ররেখাটির xy বিন্দুতে নতি হচ্ছে -y। এবার আমরা জানি xy বিন্দুতে নতি হচ্ছে dy dx, তাহলে এখানে কি দেওয়া আছে, dy dx = -y। ওকে, আচ্ছা xy বিন্দুতে নতি dy dx, যে dy dx হয় সেটা যদি তোমাদের জানা না থাকে তাহলে পরে আমি এর উপরে একটা ভিডিও আপলোড করব যে কেন xy বিন্দুতে নতি dy dx হয়। দেখো এখানে dy dx = -y হবে, কারণ নতি -y বলে দিয়েছে। এবার কি করেছি দেখো, তাই যদি হয় তাহলে dy কত হবে, -y dx। তারপর dy yটাকে আমি কি করেছি, dy এর সাথে নিচে নিয়ে এসেছি, dy/y = -dx। তারপর dx টাকে বাঁদিকে নিয়ে আসলে dy/y + dx = 0। এবার আমি ইন্টিগ্রেশন করেছি, দেখো dy/y একে ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন dy/y + dx কে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন dx এই জায়গায় লিখলাম। আর ডান দিকে 0 রয়েছে, তো তাহলে একটা কনস্ট্যান্ট ছিল যাকে ডেরিভেটিভ করলে 0 হয়, সেই কনস্ট্যান্ট আমি চাইলে পরেও লিখতে পারতাম, এখানে আগেও লিখি, মানে যে কোনো এক জায়গায় লিখলেই হলো। ইন্টিগ্রেশন স্টার্ট হলেও কনস্ট্যান্ট লিখতে পারি, আর ইন্টিগ্রেশন শেষ হয়ে যাওয়ার পরেও কনস্ট্যান্টটা লিখতে পারি, কিন্তু লিখতে হবে কোথাও না কোথাও, তাহলে সি বিং আ কনস্ট্যান্ট। ওকে, তাহলে এবার log dy/y এর ইন্টিগ্রেশন কি হবে, log মডিউলাস অফ y, আর ইন্টিগ্রেশন dx কত হবে, x = c। তাহলে দেখো এটা দিলাম 1 নাম্বার। এবার বলেছে কি বক্ররেখাটি 2 1 বিন্দুগামী, তাহলে তাই যদি হয় 2 1 বিন্দুগামী হলে কি লিখতে পারি, x এর জায়গায় 2 এবং y এর জায়গায় 1 বসিয়ে দিতে পারি, তাহলে log y রয়েছে এখানে, log 1 + 2, x এর জায়গায় 2 = c। log 1 কত হয়, 0, তাহলে c = কত আসলো, 2 আসলো, কারণ এটা হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে নির্ণেয় বক্ররেখা কি হলো, log মডুলাস y + x = 2। তাহলে এটাই হচ্ছে অ্যানসার। তাহলে এই পর্যন্তই থাকলো এই ভিডিও। তোমরা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে বেল আইকনটি প্রেস করবে, যাতে আমি ইন্টিগ্রেশনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আবার বলছি যে 1 সপ্তাহের মধ্যে আমি সম্পূর্ণ ইন্টিগ্রেশনের সমস্ত থিওরি ক্লাসেস প্লাস অঙ্ক আপলোড করে দেবো। তোমরা শুধু 1 সপ্তাহ আমার সাথে টাচে থাকো, তাহলে সমস্ত ইন্টিগ্রেশনের সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে আশা করি। ওকে, তাহলে থাকলো এই পর্যন্তই।